বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ জুবাইদা সুলতানা, কলেজ, রাজশাহী। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পড়াবো। প্রথমে আমি আমার বিষয়ের নাম উল্লেখ করেছি। আমাদের বিষয় হচ্ছে পরিসংখ্যান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 233609, কোর্সের নাম অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, লেকচার নম্বর 06, লেকচারের শিরোনাম সূচক সংখ্যা। শিক্ষকের নাম অর্থাৎ আমার নাম মোসাম্মদ জুবাইদা সুলতানা, পদবী প্রভাষক, কলেজের নাম রাজশাহী সরকারি কলেজ। আমরা আজকে পড়ব সূচক সংখ্যা। সূচক সংখ্যা অধ্যায়ে আমরা প্রথমে জানব সূচক সংখ্যা কাকে বলে, সূচক সংখ্যা কি জিনিস, সূচক সংখ্যা কত প্রকার এবং কি কি, প্রত্যেক প্রকারের সুবিধা ও অসুবিধা সহ আলোচনা এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা যে সূচক সংখ্যা কি কি কাজে ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করতে পারি। সেই সাথে আমরা এটাও দেখব সূচক সংখ্যা নির্ণয়ের উদ্দেশ্যগুলো কি কি এবং সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সূচক সংখ্যা বলতে কি বুঝো? সূচক সংখ্যার বৈশিষ্ট্য ও ব্যবহারাবলী আলোচনা করো, অথবা অর্থনীতিতে সূচক সংখ্যার ভূমিকা আলোচনা করো। আমরা সূচক সংখ্যা বলতে মূলত বুঝি যে সংখ্যা সময়ের পরিবর্তনে কোনো কিছুর মূল্যের বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তন প্রদান করে তাকে সূচক সংখ্যা বলে। অর্থাৎ কোনো কিছুর মূল্য বা পরিমাণের যে আপেক্ষিক পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে, সেই যে পরিবর্তনটা আমরা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করে থাকি সেই সংখ্যাটাকেই বলা হয় সূচক সংখ্যা। এখানে আমরা বলেছি কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর ইতালীয় অর্থনীতিতে অর্থাৎ দ্রব্যমূল্যে কি ধরনের প্রভাব পড়েছে তা জানার জন্য মিস্টার কার্লি নামের ইতালীয় একজন অধিবাসী 1764 খ্রিস্টাব্দে প্রথম সূচক সংখ্যা তৈরি করেন। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যে কি ধরনের প্রভাব পড়ছে তা জানার জন্য আমাদের হচ্ছে সূচক সংখ্যা তৈরি করে দেন মিস্টার কার্লি নামের একজন ইতালীয় অধিবাসী 1764 খ্রিস্টাব্দে। এবং তিনি হচ্ছে যে ধারণাটা দেন সেই ধারণা অনুযায়ী বলা যায় যে সংখ্যা সময়ের পরিবর্তনে কোনো কিছুর মূল্যের বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তন প্রদর্শন করে তাকে সূচক সংখ্যা বলে। এখানে বলা হচ্ছে সূচক সংখ্যা বলতে আমরা সাধারণত যে সংখ্যা সময়ের পরিবর্তনে কোনো কিছুর মূল্যের বা পরিমাণের আপেক্ষিক পরিবর্তন প্রদর্শন করে তাকে বোঝায়। ইহা কোনো বছরের বা দেশের চলতি অর্থনৈতিক অবস্থা প্রদর্শন করে, এজন্য একে অর্থনৈতিক ব্যারোমিটার বলে। আচ্ছা, এখন আমরা যদি মনে করি যে চালের দাম, আটার দাম, অথবা সিজনাল কোনো ফ্রুটস এর ব্যাপারটা যদি হিসাব করি, আমের ব্যাপারটা যদি আমরা হিসাবে নেই, আমরা দেখব যে বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যায় এবং যে সময়টাতে আম পাওয়া যায় তার ঠিক কিছু সময় পূর্বে আমের দাম অনেক বেশি থাকে এবং যখন ফুল সিজন তখন আমের দাম স্বাভাবিক থাকে। আবার যখন দেখা যায় শেষ হয়ে যাচ্ছে তখন আমের দাম আবার বেড়ে যাচ্ছে।
তার মানে হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমের যোগানের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। মানে আমাদের আমটাকে যদি দ্রব্য হিসেবে বিবেচনা করি তাহলে আমের যে পরিমাণ সেটা পরিবর্তিত হচ্ছে এবং সেই সাথে দামেরও পরিবর্তিত হচ্ছে, দামেরও পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা যখন কোন একটি সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি সেই সংখ্যাটাকেই বলা যাবে সূচক সংখ্যা। এখানে অন্যভাবে আরো বলা যায় যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে কাল, স্থান বা অপর কোন বৈশিষ্ট্যের ভেদে কোন চলক বা সম্পর্কযুক্ত চলক গোষ্ঠীর তুলনামূলক পরিবর্তন পরিমাপ করা হয় তাকে সূচক সংখ্যা বলে। অর্থাৎ একই ধরনের চলক আমাদের যদি কয়েকটা থাকে তাহলে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা জানার জন্য আমরা যে পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে থাকি সেই পরিসংখ্যানিক পদ্ধতিটাকেও সূচক সংখ্যা বলা হয়। এরপরে আমরা আসি সূচক সংখ্যার বৈশিষ্ট্য। আমাদের এই ক্ষেত্রে প্রশ্ন এরকম যে সূচক সংখ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। আমরা উত্তর হিসাবে বলবো সূচক সংখ্যার বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি সব সময় শতকরা হারে প্রকাশ করা হয়, অর্থাৎ সূচক সংখ্যাকে শতকরা হারে প্রকাশ করা হয়। 2 নাম্বার হচ্ছে এটি এক ধরনের গড়, অর্থাৎ সূচক সংখ্যা হচ্ছে একটি গড়। 3 নাম্বার এটি একটি এককবিহীন সংখ্যা, সূচক সংখ্যাতে কোনো একক থাকবে না। যে চলক যাকে আমরা বলবো যেটা এই সূচক সংখ্যার মাধ্যমে আমাদের মান বের করা হচ্ছে সেই সূচক সংখ্যাটা হবে এককবিহীন একটি সংখ্যা। 4 নাম্বার হচ্ছে এটি স্থান কাল ভেদে কোনো চলক বা চলক গোষ্ঠীর পরিবর্তন তুলনা করে। যেমন রাজশাহী এবং ঢাকার তুলনায় দেখা যাবে যে কোনো কিছু পণ্যের দাম অনেক বেশি মানে দামের পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ স্থানের ভিত্তিতে আমরা হচ্ছে কিছু দ্রব্যের মানের পরিবর্তন দেখতে পাবো। আবার যদি আমরা মনে করি যে অন্য কোনো বিষয়, যেমন কোন একটা সিজনাল না ঠিক ওরকম না, যেমন আমের ব্যাপারটাই যদি আবার দ্বিতীয়বারের মতো আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে রাজশাহীতে যেরকম আমের দাম অন্য কোনো জায়গা যেমন ঢাকাতে যদি কল্পনা করি তাহলে দেখবো যে একই রকম থাকবে না। অর্থাৎ স্থান ভেদে এই চলক বা চলক গোষ্ঠীর পরিবর্তন হবে। আবার কাল ভেদে আমি বলেছিলাম যে নির্দিষ্ট সময়ের পূর্বে আবার নির্দিষ্ট সময়ের পরে, যখন সময় ভেদেও কিন্তু চলক বা চলক গোষ্ঠীর পরিবর্তন, এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটি স্থান বা কাল ভেদে হচ্ছে। এটা পরিবর্তনের যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা তুলনা করে সূচক সংখ্যা। এটা হচ্ছে সূচক সংখ্যার 4 নাম্বার বৈশিষ্ট্য, যে স্থান কাল ভেদে কোন চলক বা চলক গোষ্ঠীর পরিবর্তন তুলনা করে। আবার আরো একটা বিষয় বলতে পারি আমরা 5 নাম্বার বৈশিষ্ট্য হিসেবে, যেটাকে বলেছি যেসব বৈশিষ্ট্য সরাসরি পরিমাপ করা যায় না তাদের তুলনামূলক পরিবর্তন অধ্যয়ন করে। যেমন জীবনযাত্রার মান, মূল্যমাত্রা। আমরা কোনো একটা অনগ্রসর গোষ্ঠীকে যদি কয়েক বছর আগে চিন্তা করি যে তাদের জীবনযাত্রার মান এরকম ছিল এবং তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে তাদের জীবনযাত্রার মান পরিবর্তনের সুযোগ দিয়ে কিছু বছর পর আবারও যদি দেখি যে তাদের কেমন জীবনযাত্রার মান হয়েছে, তাহলে আমাদের দেখতে পাবো যে তাদের জীবনযাত্রার মানে কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা পরিমাপ করার জন্য সূচক সংখ্যা ব্যবহার করা হয়। আবার একই রকম সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি দুই জোড়া বিশেষ জনগোষ্ঠীর মান তুলনা করতে চাই তাহলেও আমরা দেখতে পাবো যে কিছু পরিবর্তন এসেছে। অর্থাৎ সরাসরি পরিমাপ করা যায় না কিন্তু তুলনামূলক পরিবর্তন পরিমাপ করা যাবে, সেই বিষয়গুলো পরিমাপ করতে আমরা সূচক সংখ্যা ব্যবহার করে থাকি। তাহলে আমরা সূচক সংখ্যার 5টি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে শতকরা হারে প্রকাশ পাচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে এটা এক ধরনের গড়, 3 নাম্বার হচ্ছে এটি একটি এককবিহীন সংখ্যা,
4 হচ্ছে স্থান কাল ভেদে কোনো চলক বা চলক গোষ্ঠীর পরিবর্তন তুলনা করে, এবং 5 নাম্বার হচ্ছে যেসব বৈশিষ্ট্য সরাসরি পরিমাপ করা যায় না তাদের তুলনামূলক পরিবর্তন অধ্যয়ন করে। এরপর আমরা বলবো সূচক সংখ্যার ব্যবহার, গুরুত্ব বা প্রয়োজনীয়তা অথবা ভূমিকা। যে সকল পরিসংখ্যানিক পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে লাগে তার মধ্যে সূচক সংখ্যা অন্যতম। নিম্নে আমরা সূচক সংখ্যার কয়েকটি ব্যবহারিক দিক দেখি। এখানে বলা হচ্ছে নিম্নে সূচক সংখ্যার কয়েকটি ব্যবহারিক দিক উল্লেখ করা হলো। প্রথমটা হচ্ছে 1, অর্থনীতির ব্যারোমিটার হিসাবে কাজ করে। সূচক সংখ্যা কোন দেশের শিল্প উৎপাদন, আমদানি রপ্তানির গতি, অর্থনীতির উত্থান পতন, ব্যবসা বাণিজ্যের ধরন ইত্যাদি পরিমাপ করে, তাই ইহাকে অর্থনীতির ব্যারোমিটার বলে। কোন দেশের অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে সেই দেশের শিল্প উৎপাদনটা কেমন, আমদানি রপ্তানি কেমন, অর্থনীতির উত্থান পতন কেমন, ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সেই দেশ কেমন। যদি এগুলোর অবস্থা খুব ভালো থাকে তাহলে আমরা বলতে পারবো সেই দেশ উন্নত, আর যদি এগুলোর অবস্থা খারাপ থাকে তাহলে আমরা বলতে পারবো যে উন্নত নয়। এখন সূচক সংখ্যার মাধ্যমে কেবলমাত্র এই বিষয়গুলো অর্থাৎ শিল্প উৎপাদন, অর্থনীতির উত্থান পতন, ব্যবসা বাণিজ্যের ধরন অথবা আমদানি রপ্তানির গতি, এই বিষয়গুলো জানা যায়। সূচক সংখ্যা এই বিষয়গুলো পরিমাপ করে। যেহেতু এই বিষয়গুলোই সূচক সংখ্যা পরিমাপ করে তাই সূচক সংখ্যাকেই বলা হয় অর্থনীতির ব্যারোমিটার। 2, তুলনামূলক পরিবর্তন পরিমাপ করে। সূচক সংখ্যার প্রধান উদ্দেশ্য হলো স্থান, কাল, পাত্র ভেদে কোন চলক বা চলক গোষ্ঠীর তুলনামূলক পরিবর্তন পরিমাপ করে। কোন চলকের পরিবর্তন হতেই পারে অথবা কোন চলক গোষ্ঠীর পরিবর্তন হতেই পারে। তো এইরকম কয়েকটা যদি চলক এবং চলক গোষ্ঠী একই সাথে থাকে তাহলে হচ্ছে আমরা স্থানের ভিত্তিতে, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গায় প্রেক্ষিতে অন্য জায়গায়, অথবা এক সময়ের প্রেক্ষিতে অন্য সময়ের প্রেক্ষিতে সেই চলক গোষ্ঠীর মধ্যে একজনের সাপেক্ষে অপরজনের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা পরিমাপের জন্য আমরা সূচক সংখ্যা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোন চলক বা সম্পর্কযুক্ত চলক বা চলক গোষ্ঠীর তুলনামূলক পরিবর্তন পরিমাপ করে সূচক সংখ্যা। এক্ষেত্রে একটা বিষয় যে চলক বা চলক গোষ্ঠী সম্পর্কযুক্ত হতে পারে অথবা অন্য কোনো চলক, তবে অবশ্যই মানে এর সাথে এমন কোনো চলক না যে যেটা একটা আরেকটার বিপরীত, এরকম না। মোটামুটি সম্পর্কযুক্ত চলক গোষ্ঠীরই তুলনামূলক পরিবর্তন আমরা সূচক সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারি। এরপর 3 নাম্বার, গতি ধারা বুঝতে সাহায্য করে। আচ্ছা, আমরা কোন চলক বা চলক গোষ্ঠীর সময় ভেদে তুলনামূলক পরিবর্তন জানতে পারি সূচক সংখ্যার মাধ্যমে, তাই কালীন সারির উপাত্তের গতি নির্ধারণে সাহায্য করে। এখন আমরা যদি বলি যে কোন বিশেষ জনগোষ্ঠী তাদের সময় ভেদে কেমন ছিল, যেমন কোন একটি অনগ্রসর এলাকাকে যদি আমরা আমাদের হিসেবে নিয়ে আমরা কাজ করি এবং কিছু বছর পর দেখি যে তাদের পরিবর্তন কতটুকু, এবং সেই জনগোষ্ঠীর যে জনগোষ্ঠীকে আমরা বাছাই করে নিলাম সেই জনগোষ্ঠীটা একটা জায়গার না, পরপর 2 জায়গার নিলাম, নিয়ে আমরা কিছু সময় পর আবারও তাদের তথ্য সংগ্রহ করলাম, করে আমরা দেখলাম যে এক জনগোষ্ঠীর তুলনায় অপর জনগোষ্ঠীর পরিবর্তন কতটুকু। এই যে আমরা তুলনা করব, এই তুলনা করার জন্য আমাদের দরকার হবে সূচক সংখ্যা। অর্থাৎ কোনো একটি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বের করব একটা সূচক সংখ্যার মাধ্যমে, অপর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বের করব সূচক সংখ্যার মাধ্যমে। বের করে আমরা হচ্ছে তারপর তুলনা করব এবং দেখব যে এদের যে পরিবর্তন, তুলনামূলক যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে গতি, সেই গতিটা কতটুকু। অর্থাৎ আমাদের মেইন যে উন্নয়নের যে গতিধারা সেটা কতখানি আছে সেটা বুঝবো আমরা সূচক সংখ্যার মাধ্যমে। 4, মুদ্রার মান নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে একটা বিষয়ের সাথে পরিচিত হয়েছি, সেখানে আমরা জেনেছি মুদ্রাস্ফীতি কি জিনিস।
আমরা সেই সাথে আরো জানি যে টাকার মূল্যমান বলে একটা বিষয় আছে, অর্থাৎ টাকার মূল্য বেশি না কম সেটা আমরা জানতে পারি। এখন আমরা মূল্য সূচক সংখ্যা বলতে আমাদের এক ধরনের সূচক সংখ্যা আছে, যে সূচক সংখ্যার মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা পাই, অর্থাৎ কোন দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আছে কিনা সেটা জানতে পারি আমাদের সূচক সংখ্যার মাধ্যমে। এবং সেই সাথে টাকার মূল্যমান নিয়ন্ত্রণ করা হয়, যে টাকার মূল্যমানটা কেমন এবং এখন কোন ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেটা জানা যায় সূচক সংখ্যার মাধ্যমে। টাকার মূল্যমান নিয়ন্ত্রণ করা হয় সূচক সংখ্যার মাধ্যমে। এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে যদি ধারণা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেটাও নিতে পারি, জানতে পারি মুদ্রাস্ফীতি সম্পর্কে সূচক সংখ্যার মাধ্যমে, এবং সে মোতাবেক আমরা সিদ্ধান্ত নেই যেন মুদ্রাস্ফীতিটা আমাদের প্রপাত আকার ধারণ না করে। 5 নাম্বার হচ্ছে বেতন স্কেল নির্ধারণ করে। বেতন স্কেল নির্ধারণ করে। আচ্ছা, আমাদের একটা বিষয় আছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন চালের দাম এখন যেমন ছিল কিছু বছর পূর্বে তা ছিল না, ডালের দাম এখন যেমন কিছু বছর পূর্বে তা ছিল না। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমরা যখন জীবন ধারণের জন্য যে ব্যয় করি সেই ব্যয়টা হলো জীবনযাত্রার ব্যয়, এবং এই জীবনযাত্রার ব্যয় আমাদের বেড়ে যাওয়ার জন্য প্রতি বছর জাতীয় বেতন স্কেলে আমাদের কিছু পরিমাণ বেতন বেড়ে যায়। তো আমাদের হচ্ছে বেতন স্কেল যখন নির্ধারণ করা হয় কয়েক বছর পর পর, যখন আমাদের বেতন স্কেল নির্ধারণ করা হয় সেটা কিরকম হবে বা কেমন হলে ভালো হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সূচক সংখ্যা দেখে। যেমন আমাদের দেশে জীবনযাত্রার ব্যয় প্রস্তুত করতে যে জাতীয় বেতন স্কেল এবং মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় সেটা নির্ধারণ করতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কাজ করে। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করে আমরা জাতীয় বেতন স্কেল বা মহার্ঘ ভাতা পেয়ে থাকি বা নির্ধারণ করে থাকি। এরপর 6 নাম্বার ব্যবসা বাণিজ্যের সূচক সংখ্যা। ব্যবসা বাণিজ্যে যে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কখনো ঊর্ধ্বগতি দেখা যায়, আবার কখনো নিম্ন গতি দেখা যায়। অনুরূপ ভাবে যখন কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসে, আবার দেখা যায় পণ্যগুলোর মোটামুটি একটা সংকট দেখা যায়, আবার দেখা যায় আস্তে আস্তে পণ্যগুলো আবার বেড়ে যায়। এই যে একটা চক্রাকার ব্যাপার, এই চক্রাকার ব্যাপারটা বের করার জন্য আমরা শৃঙ্খল সূচক সংখ্যার সাথে পরিচিত হই। এই শৃঙ্খল সূচক সংখ্যার সাথে ব্যবসায়ীরা বেশ ভালো মতো পরিচিত, এবং তারা এই শৃঙ্খল সূচক সংখ্যা তৈরির মাধ্যমে দ্রব্য মূল্যের যে হ্রাস করতে হবে না বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে তারা ধারণা রাখে, এবং সে মতো সিদ্ধান্ত নিয়ে তারা তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। অর্থাৎ ব্যবসায়ীদের ব্যবসায়িক কর্মপন্থা তৈরি করতে শৃঙ্খল সূচক সংখ্যা ব্যবহার করে থাকে দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধি করতে। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের সূচক সংখ্যা। শৃঙ্খল সূচক সংখ্যা তৈরির মাধ্যমে ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কে ধারণা করে ব্যবসায়িক কর্মপন্থা তৈরি করতে পারেন। 7 হচ্ছে এটি রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে। কোন একটি রাষ্ট্র পরিচালনার জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন কর নীতিমালা, মজুরি নীতিমালা, বোনাস, বেতন নীতিমালা, শ্রমিক আইন নীতিমালা। এসব বিষয়গুলো কোন একটা রাষ্ট্র পরিচালনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো সরকার হচ্ছে যেসব নীতি নির্ধারণ করেন এইগুলোর জন্য, যে এই নীতি এখানে নেব সেগুলো নির্ধারণ করেন মূলত সূচক সংখ্যা দেখে। অর্থাৎ সূচক সংখ্যা দেখে বেতন নীতি, কর নীতি, শ্রমিক আইন ইত্যাদি নীতিমালা তৈরি করা হয়। আর এজন্য বলা হয় রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে সূচক সংখ্যা। এই কথাটাই বলা হয়েছে। যেমন সরকার যেসব নীতি নির্ধারণ করেন তার অধিকাংশ সূচক সংখ্যা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন মজুরি নীতি, বেতন নীতিমালা, কর নীতিমালা, বোনাস, শ্রমিক আইন নীতিমালা ইত্যাদি মূলত এভাবেই তৈরি করা হয়, আর এজন্যই বলা হয় এটি রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে। এখন প্রশ্ন হচ্ছে সূচক সংখ্যাকে অর্থনীতির ব্যারোমিটার বলা হয় কেন?
পদার্থবিদ্যাতে আমরা ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ নির্ণয় করেছিলাম। আমরা জেনেছিলাম যে ব্যারোমিটার দিয়ে পদার্থবিদ্যায় বায়ুর চাপ নির্ণয় করা হয় এবং এখনো তাই। আর সূচক সংখ্যা দিয়ে সূচক সংখ্যা দিয়ে আমরা অর্থনীতির যে চাপ সেটা পরিমাপ করি, আর এই কারণেই সূচক সংখ্যাকে অর্থনীতির ব্যারোমিটার বলা হয়। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে অর্থনীতির ব্যারোমিটার কি জন্য বলা হচ্ছে তার ব্যাখ্যা। কোন দেশের অর্থনৈতিক চাপ, ব্যবসা বাণিজ্যের ধরন, চলতি অর্থনৈতিক অবস্থা এগুলো কিন্তু প্রকাশ করে সূচক সংখ্যা। এগুলো প্রকাশ করে সূচক সংখ্যা। আর এ কারণে সূচক সংখ্যা দিয়ে ভবিষ্যৎ দ্রব্যমূল্য কিভাবে নির্ধারণ করবে সেটা সহজে জানা যায় এবং সে মতো সিদ্ধান্ত নেওয়া যায়। এছাড়া উৎপাদনের সূচক সংখ্যা, অর্থাৎ কোন দেশের উৎপাদনের হার কেমন, উৎপাদনের বর্তমান অবস্থা কেমন, এগুলো জানা যায় উৎপাদনের সূচক সংখ্যা দিয়ে। এরপর আমদানি রপ্তানির সূচক সংখ্যা, অর্থাৎ আমদানি বা রপ্তানিটা কেমন হচ্ছে, কোন দেশের আমদানি বা রপ্তানি কেমন হচ্ছে সেটাও আমরা জানতে পারি সূচক সংখ্যার মাধ্যমে। আবার ব্যাংকের ডিপোজিট কেমন আছে সেটাও জানতে পারি সূচক সংখ্যার মাধ্যমে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের যে গতি, ঊর্ধ্বগতি না নিম্নগতি ইত্যাদি জানার জন্য আমরা সূচক সংখ্যা ব্যবহার করে থাকি। এবং যখন এতগুলো বিষয় আমরা সূচক সংখ্যার মাধ্যমে জেনে থাকি তখন আমরা কখন কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা নিতে পারি এবং অর্থনীতিকে মন্দার ঝুঁকি থেকে রক্ষা করতে পারি। আর এজন্যই বলা হয় যে সূচক সংখ্যা হচ্ছে অর্থনীতির ব্যারোমিটার। এখানে সেই কথাগুলোই বলা হয়েছে যে পদার্থবিদ্যায় ব্যারোমিটার দিয়ে যেমন বায়ুর চাপ নির্ণয় করা হয়, তেমনি সূচক সংখ্যা কোনো দেশের বা কোনো সম্প্রদায়ের অর্থনৈতিক চাপ, ব্যবসা বাণিজ্যের ধরন অর্থাৎ চলতি অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে। বর্তমানে অর্থনৈতিক অবস্থাটা এইরকম যে ব্যবসা বাণিজ্যের ধরন ভালো কি খারাপ, অথবা কোন সম্প্রদায়ের অবস্থা এইরকম যে বিশেষ সম্প্রদায়ের উপর এরকম অর্থনৈতিক চাপ পড়ে গেছে, এইগুলো আমরা জানতে পারছি সূচক সংখ্যা দ্বারা। ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে সূচক সংখ্যা, ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা কেমন হবে এটা জানার জন্য আমরা সূচক সংখ্যা ব্যবহার করে থাকি, বড় রকমের ভূমিকা পালন করে। যেমন দ্রব্যমূল্যের সূচক সংখ্যা দিয়ে ভবিষ্যৎ দ্রব্য মূল্য নির্ধারণ সহজতর হয়। দ্রব্যমূল্যের সূচক সংখ্যা আমরা যদি দেখি যে এরকম এরকম হচ্ছে, তাহলে ভবিষ্যতের দামটা কেমন করলে বেশ ভালো হয় সেই সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারি সূচক সংখ্যা থেকে। এরপরে বলেছি তাছাড়া উৎপাদনের সূচক সংখ্যা, আমদানি রপ্তানির সূচক সংখ্যা এবং ব্যাংকে টাকা জমার সূচক সংখ্যা আমরা দেখতে পাই সূচক সংখ্যার মাধ্যমে। আর যখন এই বিষয়গুলো দেখি তখন অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি বুঝতে পারি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি। আর এজন্যই সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলে। আচ্ছা, এখন সূচক সংখ্যার যে নতুন একটা সংজ্ঞা আমরা দেখি, প্রস্টন ও ক্রাউডেন এর মতে সূচক সংখ্যা হলো পারস্পরিক সম্পর্কযুক্ত কতগুলো বিষয়ের বিস্তৃতির পার্থক্যের পরিমাপ করার একটি কৌশল। এবং ফিশার বলেছেন, ফিশার এর মতে সূচক সংখ্যার উদ্দেশ্য হলো যে কোনো একক চিত্র বা সংখ্যার ন্যায় সঠিকভাবে ভিন্নমুখী অনুপাত সমূহের সাধারণ ঝোঁকের বর্ণনা দেওয়া। অর্থাৎ সূচক সংখ্যা তৈরির আমাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো সংখ্যার ন্যায় সঠিকভাবে ভিন্নমুখী মানে অনুপাত সমূহ কোন সাধারণ ঝোঁকের থেকে সঠিকভাবে ভিন্নমুখী অনুপাত সমূহ সাধারণ ঝোঁকের যে ঝোঁকের দিকে যাচ্ছে তার বর্ণনা দেওয়াটাই হলো সূচক সংখ্যার উদ্দেশ্য। আচ্ছা, এর পরের প্রশ্ন আমাদের, সূচক সংখ্যা কত প্রকার ও কি কি, উহাদের বর্ণনা দাও। প্রধানত আমরা দেখতে পারি যে সূচক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। সূচক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার, 2 নাম্বার হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা বা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, 3 নাম্বার হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা ভ্যালু ইন্ডেক্স নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূচক সংখ্যা হচ্ছে 3টি।
প্রথমটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, দ্বিতীয়টি হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা এবং তৃতীয়টি হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। এখন আমরা জানবো মূল্য সূচক সংখ্যা কি জিনিস। আমরা প্রথমে মূল্য সূচক সংখ্যা কি জিনিস সেটা জানবো, এরপর মূল্য সূচক সংখ্যার সুবিধা এবং অসুবিধাগুলো দেখব। প্রথমে আমরা দেখি মূল্য সূচক সংখ্যা কি। আমরা প্রতিটি দ্রব্যের চলতি বছরের মূল্যকে ভিত্তি বছরের মূল্য দ্বারা ভাগ করে প্রাপ্ত আনুপাতিক মানকে 100 দ্বারা গুণ করলে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে মূল্য সূচক সংখ্যা বলে। অর্থাৎ চলতি বছরের যে মূল্য আছে, কোন একটা পণ্যের চলতি বছরের যে মূল্য আছে সেই মূল্যের সমষ্টি প্রথমে আমরা বের করব। এরপর যে বছরের সাপেক্ষে আমরা মান বের করব, যে বছরের সাপেক্ষে আমরা মূল্যটা বের করব সেই যে মূল্য সূচক সংখ্যা বের করব আর কি, সেই ভিত্তি বছর হিসাবে ধরা হচ্ছে সেই বছরটাকে আমরা সেই বছরের দ্রব্যমূল্য সংগ্রহ করব, করে তার সমষ্টি, এই দুইটার সমষ্টিকে আমরা ভাগ করব। অর্থাৎ আমাদের কোনো একটা দ্রব্যের চলতি বছরের যে মূল্য আছে সেই মূল্য সমষ্টিকে আমরা ভিত্তি বছরের মূল্য সমষ্টি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যে মানটা পাবো সেটা হবে আমাদের মূল্য সূচক সংখ্যা। সূচক সংখ্যা নির্ণয়ের জন্য নির্বাচিত দ্রব্যের চলতি বছরের মূল্য আমরা ধরে নিয়েছি পিএন, আমরা বলছি পিএন, এবং ভিত্তি বছরের মূল্যটা হচ্ছে পি নট। এবং যদি এই দুটো ধরে নেই তাহলে আমাদের মূল্য সূচক সংখ্যা হবে আইপি সমান সামেশন অফ পিএন ডিভাইডেড বাই পি নট ইনটু 100। অর্থাৎ আমাদের যে মূল্য সূচক সংখ্যা পাবো সেটা হচ্ছে এইটা। এখন আমরা একটা বিষয় উল্লেখ করি যে ভিত্তি বছর এবং চলতি বছরটা কি জিনিস। আচ্ছা, কোনো একটা পণ্যের তুলনা অন্য একটি পণ্যের সাপেক্ষে করা হলে আমরা যে বছরের সাপেক্ষে তুলনা করব সেই বছরটাকে বলা হবে ভিত্তি বছর, এবং যে বর্তমান বছর তাকে বলবো আমরা চলতি বছর। তাহলে আমরা জেনে গেলাম ভিত্তি বছর এবং চলতি বছর কি জিনিস। এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে মূল্য সূচক সংখ্যাকে আইপি দ্বারা প্রকাশ করেছি এবং বলেছি আইপি সমান সামেশন অফ পিএন ডিভাইডেড বাই সামেশন পি নট ইনটু 100। এটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা। উপরে লিখেছি আমরা চলতি বছরের মূল্য পিএন তার সমষ্টি ভাগ নিচে দিয়েছি ভিত্তি বছরের মূল্য তার সমষ্টি, এবং একে 100 দ্বারা গুণ করেছি, করে আইপি দ্বারা প্রকাশ করে আমরা বলছি এটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা, এবং এইটাই মূল্য সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যার সুবিধা। মূল্য সূচক সংখ্যা নির্ণয় করা খুব সহজ। 2 নাম্বার হচ্ছে মূল্য সূচক সংখ্যা অপেক্ষাকৃত ছোট মান দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ মূল্য সূচক সংখ্যা ছোট মান যদি থেকে থাকে তাহলে আমরা সেটা দিয়ে প্রভাবিত হওয়ার কোনো লক্ষণ খুঁজে পাই না। 3 নাম্বার, কেবলমাত্র ভিত্তি ও চলতি বছরের মূল্য সমষ্টি জানা থাকলে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করা যায়। অর্থাৎ ভিত্তি বছর এবং চলতি বছর জানা থাকলেই আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে পারি। অসুবিধা। মূল্য সূচক সংখ্যা অপেক্ষাকৃত বড় মান দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ কোনো বড় মান থাকলে মূল্য সূচক সংখ্যা প্রভাবিত হয়। এরপরে বলা হচ্ছে যে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে ব্যবহৃত পণ্যের পরিমাণ বিবেচনা করা হয় না বলে ব্যক্তিগত প্রভাবের আশঙ্কা থাকে। আমরা পণ্যের পরিমাণ কতটুকু পণ্য সেটা বিবেচনা করা হয় না, এজন্য ব্যক্তিগত প্রভাব দ্বারা প্রভাবিত বলে ধারণা করে থাকে। 3 নম্বরে বলা হচ্ছে মূল্য সূচক সংখ্যা এককের উপর নির্ভরশীল এবং ইহার ব্যবহার সীমিত। মূল্যের যে একক সেটার উপরে নির্ভরশীল মূল্য সূচক সংখ্যা, এবং এর ব্যবহারটা হচ্ছে মোটামুটি কম। এরপর পরিমাণ সূচক সংখ্যা। চলতি বছরের পরিমাণকে ভিত্তি বছরের পরিমাণ দ্বারা ভাগ করে, চলতি বছরের পরিমাণকে ভিত্তি বছরের পরিমাণ দ্বারা ভাগ করে প্রাপ্ত আনুপাতিক মানকে 100 দিয়ে গুণ করলে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে পরিমাণ সূচক সংখ্যা বলে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভিত্তি বছর এবং চলতি বছর দেখে জেনেছি যে চলতি বছরটা হচ্ছে বর্তমান বছর, ভিত্তি বছর হচ্ছে যে বছরের সাপেক্ষে আমরা তুলনা করছি।
যে বছরের সাথে আমরা তুলনা করছি সেই বছরটাকে বলা হচ্ছে ভিত্তি বছর এবং বর্তমান বছরকে বলা হচ্ছে চলতি বছর। তাহলে বর্তমান বছরের যে পণ্যের পরিমাণ তাকে ভিত্তি বছরের পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করেছি। অর্থাৎ আমরা বলেছি যে চলতি বছরের পণ্যের পরিমাণের সমষ্টিকে ভিত্তি বছরের পণ্যের পরিমাণের সমষ্টি দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করে যে মান পাচ্ছি তাকে বলছি পরিমাণ সূচক সংখ্যা। পরিমাণ সূচক সংখ্যাকে আমরা আইকিউ দিয়ে প্রকাশ করেছি। এখানে বলেছি সূচক সংখ্যা নির্ণয়ের জন্য নির্বাচিত দ্রব্যের চলতি বছরের পরিমাণ হচ্ছে কিউএন এবং ভিত্তি বছরের পরিমাণ হচ্ছে কিউ নট এবং পরিমাণ সূচক সংখ্যা আইকিউ সমান সামেশন কিউএন ডিভাইডেড বাই কিউ নট সামেশন কিউ নট ইনটু 100। সুবিধা, এটা নির্ণয় করা খুব সহজ। 2, এটি কেবলমাত্র ভিত্তি ও চলতি বছরের দ্রব্যের পরিমাণ জানা থাকলে এই সূচক সংখ্যা নির্ণয় করা যায়। 3 নাম্বার, অপেক্ষাকৃত ছোট মান দ্বারা প্রভাবিত হয় না। অসুবিধা, অপেক্ষাকৃত বড় মান দ্বারা প্রভাবিত হয়, বড় মান থাকলে এটা প্রভাবিত হয়। 2 নাম্বার হচ্ছে এর ব্যবহার খুবই সীমিত। 3, কোনো কোনো সময় ব্যক্তিগত প্রভাবের আশঙ্কা থাকে, কখনো কখনো ব্যক্তিগত প্রভাব দ্বারা পরিমাণ সূচক সংখ্যা প্রভাবিত হয়। এরপর আমরা জানবো মূল্যমান সূচক সংখ্যা। এটা জানার আগে আমরা জানবো যে মূল্যমানটা কি। আমরা মূল্য এবং পরিমাণকে গুণ করে যে মানটা পাই সেটাকেই বলি মূল্যমান। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কোন পণ্যের মূল্যের সঙ্গে পণ্যের পরিমাণ লক্ষ্য করলে পণ্যের মূল্যমান পাওয়া যায়। এই যে পণ্যের মূল্যমান, এখন চলতি বছরের মোট মূল্যমানকে ভিত্তি বছরের মোট মূল্যমান দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলকে 100 দিয়ে গুণ করলে মূল্যমান সূচক সংখ্যা পাওয়া যায়। এখন আমরা বলছি যে চলতি বছরের মূল্যমান আমাদের পিএন কিউএন এবং ভিত্তি বছরের মূল্যমান পি নট কিউ নট। এখন এই দুইটার সমষ্টিকে, চলতি বছরের মূল্যমানের সমষ্টিকে ভিত্তি বছরের মূল্যমানের সমষ্টি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যে মানটা পাচ্ছি সেই মানটাকে বলছি আমরা আইভি এবং এটাকেই বলছি আমরা মূল্যমান সূচক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মূল্যমান সূচক সংখ্যাটা হচ্ছে কোন পণ্যের চলতি বছরের মূল্যমানের সমষ্টিকে ভিত্তি বছরের মূল্যমানের সমষ্টি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে সূচক সংখ্যা পাই তাকে বলা হয় মূল্যমান সূচক সংখ্যা। কোন পণ্যের চলতি ও ভিত্তি বছরের মূল্য যথাক্রমে পিএন ও পি নট এবং চলতি ও ভিত্তি বছরের পরিমাণ যথাক্রমে কিউএন ও কিউ নট হলে মূল্যমান সূচক সংখ্যা সমান হবে আইভি সমান সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইনটু 100। আচ্ছা, এরপরে আমরা মূল্যমান সূচক সংখ্যার সুবিধাগুলো দেখব। মূল্যমানগুলি এককবিহীন হওয়ায় এর সূচক সংখ্যাও এককবিহীন। 2 নাম্বার, পণ্যের মূল্য খুব বেশি বা কম হলেও একক সূচক সংখ্যা এর সূচক সংখ্যা তেমন প্রভাবিত হয় না। পণ্যের যদি দাম খুব বেশি হয় বা খুব কম হয় তাহলে মূল্যমান সূচক সংখ্যা খুব একটা প্রভাবিত হয় না। অসুবিধা, এই সূচক সংখ্যা নির্ণয় করতে সকল পণ্যের উপর সমান ভর আরোপ করতে হয়, ফলে পণ্যের গুরুত্ব উপেক্ষিত হয়। আমাদের কি সব পণ্য সবসময় আমাদের সব কাজে লাগে না। কিছু কিছু পণ্য হচ্ছে গুরুত্বপূর্ণ, কিছু কিছু পণ্যের গুরুত্ব কম, কিন্তু মূল্যমান সূচক সংখ্যাতে সকল পণ্যকেই সমান ভর আরোপ করে। এই কারণে হচ্ছে যে কোন পণ্যের গুরুত্ব বেশি সেই ব্যাপারটা উপেক্ষিত হয়, এটা একটা অসুবিধা। 2 নম্বর অসুবিধাটা হচ্ছে সঠিক গড় নির্ণয়ে অসুবিধা হয়, অর্থাৎ কোন গড়ের মাধ্যমে আমরা মূল্যমান সূচক সংখ্যা নির্ণয় করব সেটা নির্ণয় করতে অসুবিধা হয়। সঠিক গড় আমরা নির্ণয় করতে পারি না, বেশ ঝামেলা হয়। পারি না, সঠিক গড় নির্ণয় করতে অসুবিধা হয়। মোটামুটি এইটাই মূল্যমান সূচক সংখ্যার অসুবিধা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।